गुड इवनिंग बंधुरा रेलवे ग्रुप डी सह अन्यान्य परीक्षार जन्य आमरा जे साइंस क्लास शुरू करब बोले बोलेছিলাম সেই साइंस क्लासेर आज के प्रथम दिन आज के आमरा शुरू करते चलेছি তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্সের प्रथम चैप्टार পরিমাপের পদ্ধতি এবং একক এই চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের প্রথম চ্যাপ্টার পরিমাপের পদ্ধতি এবং একক। এই চ্যাপ্টারটি ফিজিক্স পড়ার সবচেয়ে প্রথম চ্যাপ্টার, যে কোনো বইয়ের প্রথম চ্যাপ্টারেই তোমরা এই চ্যাপ্টারটি পাবে এবং এটা আমরা খুবই ছোট থেকেই পড়ে আসছি, কাজেই এটাতে খুব ডিপ কিছু যাওয়ার প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন আমি সেগুলো আজ সবই তোমাদের সামনে আলোচনা করে করে যাব। প্রথম আসি ভৌত রাশি। পদার্থবিজ্ঞানের ভাষায় যে সমস্ত প্রাকৃতিক রাশিকে পরিমাপ করা যায় তাদেরকেই ভৌত রাশি বলা হয়। তার মানে হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো রাশি ভৌত রাশি। যেমন উদাহরণ আমরা যে বলে থাকি দৈর্ঘ্য, ভর, দূরত্ব, বেগ, এই সব কিছুই আমাদের এক একটা ভৌত রাশি, কারণ এই সবগুলোই পরিমাপ করা যায়। আমাদের জানতে হবে ভৌত রাশি দু প্রকারের হয়ে থাকে। এক নম্বর স্কেলার রাশি এবং দু নম্বর ভেক্টর রাশি। এটা সেই ক্লাস 7 থেকে আমরা বারবার শুনে আসছি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আশা করি সবাই জানো স্কেলার রাশি কাদের বলা হয়? যাদের শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদের বলা হয় স্কেলার রাশি। অপরপক্ষে ভেক্টর রাশির কি? ভেক্টর রাশির মান আছে এবং অভিমুখও আছে। মান আছে এবং অভিমুখও আছে। স্কেলার রাশির মান থাকে কিন্তু অভিমুখ থাকে না। যেমন কারা স্কেলার রাশি? যেমন ধরো দৈর্ঘ্য। যখন আমরা কোনো জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করি সেই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের মান জানা থাকলেই যথেষ্ট। দৈর্ঘ্যের কোনো অভিমুখ বলে কোনো জিনিস হয় না, তাই দৈর্ঘ্য একটি স্কেলার রাশি। একই রকমভাবে দূরত্ব বলা হোক বা ভর বলা হোক, এই সব জিনিসগুলোর মান থাকে কিন্তু কোনো অভিমুখ থাকে না, তাই এরা স্কেলার রাশি। অপরপক্ষে ভেক্টর রাশি কারা? যাদের মান এবং অভিমুখ উভয়ই উল্লেখ করতে হবে, তবে সেই রাশির সম্বন্ধে আমরা একটা প্রপার ধারণা পাবো। সেই ক্ষেত্রে সেই সমস্ত রাশিদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন ধরো সরণ, যদিও সরণ সম্বন্ধে আমরা পরবর্তী চ্যাপ্টারে আবার পড়ব, তবুও এখানে জেনে রাখো সরণ একটি ভেক্টর রাশি। কিভাবে সরণ একটি ভেক্টর রাশি? যখন কোনো বস্তুর এক বিন্দু থেকে অপর বিন্দুতে সরণ ঘটে সেক্ষেত্রে আমাদের সরণ উল্লেখ করার সাথে সাথে অবশ্যই তার দিকের উল্লেখ করতে হয়। যেমন কোনো একটি বস্তু যদি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে ছিল এবং সেখান থেকে সে পূর্ব দিকে 1 মিটার অবস্থান পরিবর্তন করেছে, অর্থাৎ পূর্ব দিকে তার 1 মিটার সরণ হয়েছে, এই কথাটি সম্পূর্ণভাবে যতক্ষণ না বলা হচ্ছে ততক্ষণ আমরা সরণ সম্বন্ধে প্রপার ধারণা পাওয়া যাবে না। যেমন সরণের উল্লেখ করতে গেলে তার দিক সহ উল্লেখ করতে হবে, যেমন পূর্ব দিকে 1 মিটার। ওকে, যদি আমরা এই ক্ষেত্রে দিকের উল্লেখ না করি, আমরা যদি বলি যে একটি বস্তু এই বিন্দু থেকে 1 মিটার তার সরণ ঘটেছে, এখন 1 মিটার সরণ তার প্রবাবেল যে কোনো দিকে হতে পারে। এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো দিকে তার 1 মিটার সরণ হতে পারে। সেটা যতক্ষণ না আমরা প্রপারলি জানছি ততক্ষণ সরণ ধারণাটাই ইনকমপ্লিট থেকে যাচ্ছে। তাই সরণের উল্লেখ করার সময়
তার অবশ্যই দিকের উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে আমরা পরবর্তী চ্যাপ্টারে সরণ আবার পড়ব। আমি এখন বেশি ডিটেলসে যাচ্ছি না। একই রকমভাবে রয়েছে বেগ। বেগও একটি ভেক্টর রাশি, কারণ বেগ তোমরা জানো সরণ বাই সময় হয়, এবং যেহেতু সরণ একটি ভেক্টর রাশি তাই বেগও একটি ভেক্টর রাশি। বেগ উল্লেখ করার সময় অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে যে বেগটা কোন দিকে। যেমন পূর্ব দিকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো বস্তু ছুটে চলেছে, তবে গিয়ে তার কমপ্লিট মিনিং পাওয়া যায়। দিক ছাড়া কোনো ভেক্টর রাশির কমপ্লিট ধারণা সম্ভব নয়। ওকে, এখন আমাদের জানতে হবে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির আর কি পার্থক্য রয়েছে। এক পার্থক্য তো আমরা জানলাম যে স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, এবং ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই আছে। এর পরের আমাদের বিষয় হচ্ছে যে জেনে রাখতে হবে স্কেলার রাশির যখন আমরা যোগ বা বিয়োগ করি সেটা আমরা বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারেই করতে পারি। যেমন 5 মিটার দৈর্ঘ্যের একটি দড়ি প্লাস 10 মিটার দৈর্ঘ্যের একটি দড়ি, সেটা একটা 15 মিটার দৈর্ঘ্যের দড়িতে পরিণত হবে যোগ করে দেওয়া হলে, তাই তো? মানে দৈর্ঘ্য আমাদের বীজগণিতে আমরা সাধারণভাবে যেরকম যোগ করি সেটাই দৈর্ঘ্যকেও যোগ করা যায়। মানে স্কেলার রাশি বীজগণিতের নিয়ম অনুযায়ী যোগ বা বিয়োগ করা যায়। কিন্তু অপরপক্ষে খুবই ইন্টারেস্টিং বিষয়, ভেক্টর রাশির যোগ বিয়োগ আমরা বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী করতে পারি না। কেন পারি না? খুবই ইন্টারেস্টিংলি এটা বুঝে রাখো। ধরো কোনো একটা বস্তুর সরণ হয়েছে পূর্ব দিকে 8 মিটার, এবং পূর্ব দিকে সরণ 8 মিটার, এবং সেখান থেকে বস্তুটি উত্তর দিকে আবার সরে গিয়েছে ধরে নিলাম 6 মিটার। উত্তর দিকে সরণ 6 মিটার। এখন যদি আমাকে এই ভেক্টর দুটির যোগ করতে বলা হয় তাহলে কি আমি বলতে পারি যে বস্তুটির মোট সরণ 8 মিটার প্লাস 6 মিটার বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী, এটা কি হবে এই ক্ষেত্রে? উত্তর হচ্ছে না, এটি হবে না। বস্তুটির মোট সরণ এক্ষেত্রে 14 মিটার হয়নি, যদিও বস্তুটি মোট 8 + 6 14 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তবুও লক্ষ্য করতে হবে যে বস্তুটির মোট সরণ ঘটেছে এই অতিভুজ বরাবর। এই পরিমাণ সরণ বস্তুটির ঘটেছে। এইখান থেকে এইখানে যে গেছে এটা বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব, কি হলেও বস্তুটির সরণ এই পরিমাণ ঘটেছে। সেক্ষেত্রে আমাকে সরণ বার করতে হলে কি করতে হবে না অতিভুজটির দৈর্ঘ্য, এবং আমরা জানি ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য স্কয়ার প্লাস ভূমির দৈর্ঘ্য প্লাস লম্ব দৈর্ঘ্য। So 64 plus 36 that is √100 মিটার, that is 10 মিটার। তাহলে এই ক্ষেত্রে বস্তুটির সরণ হলো 10 মিটার। এক্ষেত্রে বস্তুটির সরণ একটি ত্রিভুজ তৈরি করছিল, তাই আমরা এইভাবে ত্রিভুজের সূত্র থেকে মোট সরণ এখানে বার করলাম। যখন যেখানে দরকার হবে আমরা বিভিন্ন রকম তার ভেক্টর এলজেব্রা বলে একটা সেকশন আছে, ভেক্টর বীজগণিত, সেই ভেক্টর বীজগণিত ব্যবহার করে মোট সরণ বা ভেক্টরের যোগ বিয়োগ করা হয়, যদিও আমাদের এখন অত ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। এবং এই যে সরণ সংক্রান্ত এই যে প্রবলেমটা করলাম এটাও আমরা পরের চ্যাপ্টারে আবার পাবো, তখন আমরা এই ধরনের আরও অনেক প্রবলেম সলভ করব এবং এই প্রবলেমকে আরও অনেক ডিপলি বোঝার চেষ্টা করব। এখন তোমরা মোটামুটি যে কথাটা বুঝে রাখো সেটা হচ্ছে যে স্কেলার রাশির
যোগ বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী হলেও, স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী হলেও ভেক্টর রাশির যোগ বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী হয় না। তার জন্য প্রয়োজন হয় ভেক্টর বীজগণিত বা ভেক্টর এলজেব্রা। ওকে, নেক্সট এরপর আমরা চলে আসি পরের টপিক, একক। একক কি জিনিস? একক হচ্ছে আমরা যখন কোনো ভৌত রাশির সম্বন্ধে, তার মানের সম্বন্ধে কোনো সঠিক ধারণা পাওয়ার চেষ্টা করি, তখন আমাদের কোনো একটি সেই রাশির নির্দিষ্ট পরিমাণকে একটা একক হিসাবে ধরে তার কত গুণ, একক। একক কি জিনিস? যখন কোনো ভৌত রাশির পরিমাপ আমরা করে থাকি, সেই ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে আমাদের একটা ছোট্ট অংশকে, একটা নির্দিষ্ট ছোট্ট অংশকে, যেটা আমাদের ধরে নিতে সুবিধা হবে, সেই রকম একটা মানকে প্রমাণ মান হিসাবে ধরে নিয়ে আমরা তার পরিমাপ করে থাকি, তাকেই সেই নির্দিষ্ট পরিমাণ মানটাকে বলা হয় একক। যেমন ধরো আমরা যে কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করি, যেমন একটা লাইন, এই লাইনের দৈর্ঘ্য যদি আমাকে পরিমাপ করতে হয়, আমাকে প্রথম ধরে নিতে হবে কোনো কিছুর সাপেক্ষে এটার পরিমাপ হবে। এই জন্য আমরা কি করেছি, আমরা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যটাকে প্রমাণ মান হিসাবে ধরে নিয়েছি। 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার প্রায় এতটা দৈর্ঘ্য জুড়ে হয়, এবং এই 1 সেন্টিমিটারকে প্রমাণ মান হিসাবে ধরে নিয়ে এই মোট দৈর্ঘ্যটা সেই 1 সেন্টিমিটারের কত গুণ, সেইটা ধরে আমরা কোনো কিছুর পরিমাপ করে থাকি। এক্ষেত্রে দৈর্ঘ্যের পরিমাপ করে থাকি। এই যে 1 সেন্টিমিটার যেটা আমরা ব্যবহার করলাম, এটিই হচ্ছে একক। একই রকমভাবে যখন কোনো কিছুর আমরা ভর পরিমাপ করি, সেই ক্ষেত্রে আমাদের 1 গ্রাম বা 1 কেজি পরিমাণটাকে আমরা একক হিসাবে ধরে নিই। এইভাবে সমস্ত কিছু পরিমাপের ক্ষেত্রে তার একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক মানকে প্রমাণ মান হিসাবে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে ছোট্ট দৈর্ঘ্যের জন্য আমরা 1 মিটার ধরে নিয়েছি। যদি আমাদের অনেক বড় দৈর্ঘ্যের পরিমাপ করার প্রয়োজন হতো, সেক্ষেত্রে আমরা 1 মিটার ধরতাম, বা আরও বেশি বড় দরকার হলে 1 কিলোমিটার ধরে নিয়ে আমরা যেমন রাস্তা পরিমাপ করি। ওকে, তো সেই জিনিসটি হচ্ছে একক। এক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো সায়েন্স, তাদের জন্য সুবিধাজনক কথা হচ্ছে এটাই যে তোমাদের সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সংজ্ঞা আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় কোথাও লিখতেও বলা হবে না, বলতেও বলা হবে না, কাজেই সংজ্ঞার প্রয়োজন নেই। তোমরা কেবল সেই জিনিসটির ধারণাকে সুস্পষ্ট করো, কনসেপ্টটাকে তোমরা সুস্পষ্ট করো। একক কী জিনিস সেই ধারণাটা তোমরা নিজেদের মনের মধ্যে গেঁথে নাও একেবারে। এর সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সব কিছুর ক্ষেত্রেই সংজ্ঞা আমাদের জিজ্ঞেস করবে না। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো যে কোনো ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে একক একটি অনিবার্য জিনিস। ওকে, যেমন যখন আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়, সেই ক্ষেত্রে যেমন যদি জিজ্ঞেস করা হয় তোমার বয়স কত, জিজ্ঞেস করা হলো বয়স কত, এবং এর উত্তরে কেউ তার উত্তর দিল 21। ওকে, তার বয়স 21। এক্ষেত্রে তোমরা একটু ডিপলি চিন্তা করলেই বুঝতে পারবে এই অ্যান্সারটি কিন্তু ইনকমপ্লিট অ্যান্সার। তার বয়স যে 21, এটা থেকে আমরা কোনো ধারণাতেই পৌঁছাতে পারি না। কারণ হয়তো হতে পারে সে বলতে চাইছে তার বয়স 21 মান্থস, কিংবা হতে পারে তার বয়স 21 ইয়ার্স। ওকে, ইভেন 21 ডেজও হতে পারে। তাই যখনই কোনো কিছুর মানের কথা বলা হবে, সেক্ষেত্রে তার একক তার সাথে জুড়ে দেওয়া অবশ্যই প্রয়োজন। একক ছাড়া কোনো কিছুর কোনো সেন্স হয় না পরিমাপের ক্ষেত্রে। ওকে, একই রকমভাবে ভৌত রাশি যেগুলো পরিমাপ করা হবে, সেক্ষেত্রেও
প্রয়োজন আছে এককের। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হোক, একক ছাড়া কি সত্যি কোনো রাশি হতে পারে না? এককবিহীন রাশি বলে কি কিছু জিনিস নেই? যেমন এক্ষুনি আমি বললাম যে একক ছাড়া কোনো ভৌত রাশির কোনো সেন্স হয় না। তাহলে কি এককবিহীন রাশি যে জিনিসটা তোমরা হয়তো এর আগে শুনে থাকবে সেটা কি মিথ্যা, নাকি আমি ভুল বললাম? এখানে তোমাদের বুঝতে হবে এককবিহীন রাশি বলে সত্যি বিজ্ঞানে কিছু কিছু রাশি আছে, এবং সেগুলো কি ধরনের রাশি? দেখো, যখন কোনো একটা ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, কোনো একটি ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই সব রাশির কোনো একক থাকে না। যেমন আমরা বারবার পাবো একটি কথা, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? আপেক্ষিক গুরুত্ব জিনিসটা হচ্ছে কোনো পদার্থের কোনো আয়তনের ভর, কোনো পদার্থের ভর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমপরিমাণ জলের ভর। আপেক্ষিক গুরুত্ব কোনো পদার্থের ভর বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমপরিমাণ জলের ভর। অর্থাৎ এটার থেকে কি বোঝা যাচ্ছে যে কোনো একটি পদার্থ তার সমান পরিমাণ জলের চেয়ে কত গুণ ভারী। ওকে, একটি পদার্থ তার সমান পরিমাণ জলের চেয়ে যত গুণ ভারী, সেই জিনিসটিকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। যদিও এখানে আমাদের তার ডেফিনেশন বা সেক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব জানার জন্য আমরা পড়ছি না। আমাদের এখানে মূল বক্তব্য হচ্ছে যে দেখো, আপেক্ষিক গুরুত্ব এমন একটা রাশি যেটা তার বস্তুর ভর এবং জলের ভরের মধ্যে তুলনা করা হচ্ছে। বস্তুর ভর এবং সেই পরিমাণ জলের ভর এর অনুপাত। অর্থাৎ আমরা বলতে পারি আপেক্ষিক গুরুত্ব দুটি সমজাতীয় রাশি, মানে দুটি ভরের অনুপাত হওয়ায় এই রাশির কোনো একক নেই, তাই এটি একটি একক বিহীন রাশি। একক বিহীন রাশি অ্যাকচুয়ালি হয় কি না, যখন আমরা কোনো পদার্থের ভর নির্ণয় করব, সাপোজ সেই পদার্থের ভর পাওয়া গেল ধরো 15 গ্রাম, এবং তার পরিবর্তে তার সমায়তন জলের ভর হলো 5 গ্রাম, তাহলে দেখতেই পাচ্ছ তোমরা এখানে গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আপেক্ষিক গুরুত্ব একটা আমরা সংখ্যা পাবো। তাই আপেক্ষিক গুরুত্ব শুধুমাত্র একটি সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এর একক কোনো হয় না। এই ধরনের আরও অনেক কিছু হয় এককবিহীন রাশি যারা দুটি সমজাতীয় রাশির অনুপাত, যেমন আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব একটি এককবিহীন রাশি। একই রকমভাবে পারমাণবিক গুরুত্ব একটি এককবিহীন রাশি। ওকে, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব হয়ে যাক, তুল্যাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা, ওকে, এটসেট্রা, এগুলো এক একটা এককবিহীন ভৌত রাশি। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আরও পরে পাবো, তখন পড়ব। ওকে, এরপর আমরা চলে আসি এককের প্রকারভেদ। একক দু প্রকারের হয়ে থাকে, প্রাথমিক একক এবং 2 নম্বরে লব্ধ একক। প্রাথমিক একক কারা? না, আমাদের কিছু কিছু ভৌত রাশি আছে যাদের একক দিয়ে আমরা অন্য সমস্ত ভৌত রাশির একক তৈরি করতে পারি, কিন্তু কোনো ভৌত রাশির একক দিয়ে সেই সমস্ত রাশির একক তৈরি করা যায় না। ব্যাপারটা আরেকটু খোলসা করে বলি। যেমন আমাদের প্রাথমিক এককের মধ্যে হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়। এই তিনটি রাশির একক অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তাই এদেরকে বলা হয় প্রাথমিক
একক বা মূল একক। তোমরা জানো দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হয় সেন্টিমিটার বা মিটার। ওকে, ভরের একক গ্রাম বা কেজি এবং সময়ের একক হয় সেকেন্ড। এগুলো আমরা ডিটেলস এখনই আসছি। এবং লব্ধ একক কি না, লব্ধ একক হচ্ছে যে সমস্ত রাশির একক নির্ণয় করার জন্য প্রাথমিক এককের সাহায্যের প্রয়োজন হয়। এক বা একাধিক প্রাথমিক এককের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় লব্ধ একক। যেমন আমরা যদি নির্ণয় করার চেষ্টা করি যে ক্ষেত্রফলের একক। এখন ক্ষেত্রফলের একক কি না, ক্ষেত্রফলের একক আমরা জানি ক্ষেত্রফল সবসময় হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সো দৈর্ঘ্যের একক গুণিত প্রস্থের একক। এখন যেটা প্রস্থ সেটাও তো এক ধরনের দৈর্ঘ্য, তাহলে প্রস্থের একক, দৈর্ঘ্যের একক গুণিত প্রস্থের একক। দৈর্ঘ্যের একক সেক্ষেত্রে দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ার, কারণ যেটা প্রস্থ সেটাও তো আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তাই ক্ষেত্রফলের একক দেখছো যে দৈর্ঘ্যের এককের উপরেই ইনডাইরেক্টলি নির্ভরশীল। এরকম আরও অনেক লব্ধ একক আমরা পাবো যেগুলো সবাই প্রাথমিক এককের উপরেই কোনো না কোনোভাবে নির্ভরশীল। যেমন বেগ কি হয় না, সরণ বাই সময়। তো সেক্ষেত্রে সরণ একটি দৈর্ঘ্য এবং সময়, তাহলে ইনডাইরেক্টলি কি হলো, সেই দৈর্ঘ্য ভর সময় এই তিনটি রাশির উপরেই বেগের একক নির্ভরশীল। তাই এরা হচ্ছে লব্ধ একক। ওকে, এরপর নেক্সট আমরা আসি একক পদ্ধতি। একক পদ্ধতি, এইখানে বেশিরভাগ স্টুডেন্ট খুবই কনফিউজ হয়। ব্যবহৃত একক পদ্ধতিতে, বিভিন্ন একক পদ্ধতিতে কোন রাশির কি একক, এইগুলো মনে রাখার জন্য অনেকের ক্ষেত্রে অনেক কনফিউশন হয়। আমি আজকে চেষ্টা করব সেগুলো দূর করে দেওয়ার। মেনলি 4 ধরনের একক পদ্ধতির ব্যবহার হয়ে থাকে। 4 ধরনের, সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে সিজিএস একক, 2 নম্বর এফপিএস একক পদ্ধতি, 3 নম্বর এমকেএস পদ্ধতি এবং 4 নম্বর এসআই একক। ওকে, এখন আমরা যদি এই বেসিক জিনিসটা মনে রাখার চেষ্টা করি তাহলেই আমরা একক পদ্ধতি সম্বন্ধে আর কোনো রকম কনফিউজ হব না। ফার্স্ট, দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতি কি হবে? প্রথম জানতে হবে সিজিএস কথাটির মানে। সিজিএস, সি স্ট্যান্ডস ফর সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তাহলে এখান থেকে বুঝতে পারলাম দৈর্ঘ্যের একক কি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। একই রকমভাবে এফপিএস একক পদ্ধতিতে এফ স্ট্যান্ডস ফর ফুট, পাউন্ড, সেকেন্ড। সো দৈর্ঘ্যের একক এফপিএস পদ্ধতিতে হচ্ছে ফুট। এবং এমকেএস পদ্ধতিতে এমকেএস স্ট্যান্ডস ফর মিটার, কেজি, সেকেন্ড। সো দৈর্ঘ্যের একক এমকেএস পদ্ধতিতে মিটার এবং এসআই এককে আমরা পরে আসছি। দৈর্ঘ্যের পর আসে আমাদের ভর। এক্ষুনি বললাম সিজিএস, সি ফর সেন্টিমিটার অ্যান্ড জি ফর গ্রাম। ওকে, তাহলে ভরের একক সিজিএস পদ্ধতিতে গ্রাম এবং এফপিএস পদ্ধতিতে এফ ফর ফুট, পি ফর পাউন্ড অ্যান্ড এমকেএস পদ্ধতিতে কে স্ট্যান্ডস ফর কিলোগ্রাম অর কেজি। এবং সময় লক্ষ্য করলে দেখতে পাবে সময়ের একক সব ক্ষেত্রে একই এবং সেটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড ছাড়া সময়ের আর কোনো
একক হয় না। আমরা যখন বড় বড় ক্ষেত্রে প্রয়োজন হয় তখন আমরা সেকেন্ডকে আওয়ার হিসাবে ধরে নিই বা সুবিধার্থে মিনিট হিসাবেও ধরা হয়, কিন্তু প্রাইমারি একক সময়ের সেকেন্ড সব ক্ষেত্রে। তাহলে এইখান থেকে তোমাদের সমস্ত কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। সিজিএস ফুল ফর্মটা মনে রাখলেই তোমরা যে কোনো রাশির একক সিজিএস পদ্ধতিতে পেয়ে যাবে। যেমন সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এফপিএস ফুট, পাউন্ড, সেকেন্ড, এমকেএস মিটার, কিলোগ্রাম অ্যান্ড সেকেন্ড। এসআই একককে বলা হয় সিস্টেম অফ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এসআই একক ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিট। এসআই একক এই তিনটি একক পদ্ধতির থেকে আলাদা। এসআই এককের ক্ষেত্রে কি করা হয়েছে না, এই তিনটি একক পদ্ধতিতে শুধুমাত্র মূল এককগুলি, প্রাথমিক এককগুলিকে এই পদ্ধতিতে ধরা হয়েছে। কিন্তু এসআই পদ্ধতিতে এই তিনটি একক পদ্ধতি, এই তিনটি মূল রাশির একক, এমকেএস পদ্ধতিতে যে তিনটি মূল রাশির একক, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড, এই তিনটি একক নেওয়া হয়েছে। এগুলো ছাড়াও তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, উষ্ণতার একক কেলভিন, আলোক দীপ্তির একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক মোল। এই সাতটি রাশি, এগুলো এমন একটা রাশি যেমন তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা এবং আলোক দীপ্তি এবং পদার্থের পরিমাণ, এগুলো কিন্তু মনে রাখার বিষয় কোনো রকমভাবে প্রাথমিক রাশিগুলোর উপর সচরাচর নির্ভর করে না। তাই এগুলোকে আলাদাভাবে ধরে নিয়ে এই সাতটা রাশির মিলিয়ে একটি একক পদ্ধতি তৈরি করা হচ্ছে, যেটির নাম হচ্ছে এসআই একক পদ্ধতি। এই সাতটি রাশি আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, উষ্ণতার একক কেলভিন, আলোক দীপ্তির একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক মোল।